আগামী 1 মাসের জন্য আমার সাথে প্রেম করবেন? কথাটা শুনে তারণ্য কিছু সময় রুহির দিকে তাকিয়ে থাকলো। অফিসের বস, যে কিনা সকলের কাছে পাথরের মূর্তি নামেই পরিচিত, কাজ সফলতা ছাড়া আর কিছুই বোঝে না, তার মুখে এমন কথা শোনা অনেকটা অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ দেখার মতো। আমি ঠিক বুঝতে পারলাম না ম্যাম, আপনি কি আগামী 1 মাসের জন্য আমার বয়ফ্রেন্ড হবেন? হঠাৎ আপনার প্রেম করার ইচ্ছে জাগলো কেন? সবাই বলে আমার নাকি ইমোশন নেই, প্রেম করলে নাকি মনে ইমোশনের সৃষ্টি হয়। তাই আমি দেখতে চাই প্রেমের মাঝে এমন কি আছে। ও আচ্ছা, কিন্তু এটার জন্য আপনি আমাকেই কেন বেছে নিলেন? আমাদের কলিগদের মাঝে আপনিই একমাত্র হ্যান্ডসাম আর স্মার্ট, বাকিদের তো মেয়ে দুজনের জায়গায় নিয়ে নিয়েছে। আপনার তো আবার কোনো প্রেমিকা নেই। তারণ্য হেসে বলল, না না, আমার তেমন কোনো সমস্যা নেই, কিন্তু প্রেম কিভাবে করে সেটা তো আমি জানি না। তাহলে তো সমস্যা, আপনিও নতুন আমিও নতুন। এর থেকে ভালো হবে আপনি এমন কাউকে বেছে নেন যার অভিজ্ঞতা আছে। এটা ঠিক বলেছেন, আমি তাহলে আসি। তারণ্য মুচকি হাসছে। ম্যামের মাথা গেছে, ইমোশন সৃষ্টি করার জন্য নাকি প্রেম করতে হয়। সারাদিন আর তারণ্য রুহির কেবিনে যায়নি। রুহি বাবার একমাত্র মেয়ে, বাবার ব্যবসার হাল ধরেছে। প্রেম, ভালোবাসা, বিয়ে, এই শব্দগুলো তার অভিধানে নেই বললেই চলে। সারাদিন আছে শুধু ফিউচার নিয়ে। 5টায় অফিস ছুটি হওয়ার পর তারণ্য কিছু সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলো। কিন্তু দেশের বর্তমান যা অবস্থা, বাসও সময় মতো পাওয়া যায় না। আবার যখন দরকার থাকবে না, তখন একসাথে 3-4টা থাকবে। গতকালই একটা ভিড় বাসে গাদাগাদি করে উঠেছে তারণ্য। কিছু দূর যাওয়ার পরে পিছনে একে একে 2টো ফাঁকা বাস চলে গেল। তখন তারণ্য বলে, ভাগ্য ফুটো হলে যা হয় আর কি। তার এই ভাগ্য ফুটো কথাটা কম বেশি সবাই শুনেছেন, কিন্তু এর আসল মানেটা এখন পর্যন্ত সবারই অজানা। কিছু দূর যেতেই মেঘের কান্না শুরু হলো। ভিজতে ভিজতে কোনো রকমে একটা ছাউনির নিচে জায়গা পেল তারণ্য। জায়গাটা অবহেলায় অযত্নে পড়ে থাকলেও বিপদের সময় প্রায় 5-6 জনকে অনায়াসে ঠাঁই দিয়েছে। সেখানে থাকা সবাইকে সিগারেট খেতে দেখে তারণ্য। মোবাইলটা একটা পলিথিনে মুড়িয়ে পকেটে রেখে বের হয়ে আসলো। বাঙালির বদ অভ্যাস, বৃষ্টি দেখলেই যত নেশা আছে সব জেগে ওঠে। তবে পুরুষের আবার সিগারেটের নেশা খুবই। সিগারেটের ধোঁয়া ছেলেটা সহ্য করতে পারে না। তাই মেঘের কান্নায় বৃষ্টি বিলাসী হয়ে রাস্তায় নেমে পড়ল। কিছু দূরে এসে একটা কুকুরকে জড়সড় হয়ে একটা ছাউনির এক কোণায় বসে থাকতে দেখে তারণ্য। দাঁড়িয়ে পড়ল। কিরে, তোরও কি জ্বর সর্দি হবার ভয়? আচ্ছা, তোদেরও কি জ্বর সর্দি হয়? হয় হয়তো। তাই বলে মেঘের কান্নায় ভিজে তাকে একটু সান্ত্বনা দিবি না? এটাই কি তোদের মানবতার উদাহরণ? ধুর ছাই, তোরা তো কুকুর, তোদের আবার মানবতা থাকবে কি করে? আমিও না। মুচকি হাসে তারণ্য। কুকুরটা তারণ্যর দিকেই তাকিয়ে আছে মনে হচ্ছে। তার সব কথা সে বুঝতে পায়। আচ্ছা, একটা কথা বলতো, আমাদের মানব সভ্যতার মতো তোদেরও কি কুকুর সভ্যতা আছে? সেই সময় কুকুরটা অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। কিছুটা রাগ আর অভিমানে বলে তারণ্য, মুখ ফিরিয়ে নিবি তো? তোরাও মানুষের মতো সারাদিন বাতেলা দিবি, যখনই মানবতা বা সভ্যতার কথা আসবে মুখ ফিরিয়ে নিবে। তারণ্য হাঁটা শুরু করলো। একটু আগাতেই একটা কালো রঙের গাড়ি এসে তার পাশে থামলো। গাড়িটা খুবই পরিচিত, রুহি ম্যামের গাড়ি। প্রতিদিন দেখি ড্রাইভার কত যত্ন করে গাড়িতে মাস্ক লাগাচ্ছে। গ্লাসটা নামিয়ে ভিতর থেকে আওয়াজ আসলো, এ কি, আপনি ভিজছেন কেন? ভিতরে আসুন। মেঘের সঙ্গ দিচ্ছি। মানে বৃষ্টি উপভোগ করছি। আপনি ভিতরে আসুন তো। আমার পুরো শরীর ভেজা, ভিতরে গেলে সমস্যা হবে। এর থেকে আপনি চাইলে আমার সাথে বৃষ্টি ভেজার মজাটা উপভোগ করতে পারেন। অন্যদিন রুহি ম্যামের দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলতে পারত না তারণ্য, কিন্তু আজ সে তাকে বৃষ্টি ভেজার আমন্ত্রণ জানালো। বৃষ্টি কি তার সাহস বাড়িয়ে দিল? তারণ্য হাঁটছে। হঠাৎই খেয়াল করলো পাশে রুহিও তার সাথে হাঁটছে। ব্যস্ত শহরটা দেখুন না একবার, কেমন অচেনা লাগছে না? কিন্তু আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? আনন্দ পাই নিজেকে নতুন করে জানার, এটা একটা সুযোগ। ওহো, পায়ের জুতো খুলে হাঁটুন, অনেক ভালো লাগবে। রুহি একবার পায়ের দিকে তাকালো।
এরপর কিছু বলতে যাবে তার আগেই তারুণ্য বলল, আমি খুলে দিচ্ছি। ব্যস্ত শহরের রাস্তার পাশে একটা ছেলে একটা মেয়ের পায়ের জুতো খুলে দিচ্ছে। বিষয়টা কত কিছুই না বলে যায়। রোমান্টিক, দায়িত্ব হেউ যার মানসিকতা যেমন। একজোড়া সুখের পায়রা ব্যস্ত শহরের ফাঁকা রাস্তায় জুতো হাতে হেঁটে যাচ্ছে। কেন যে আপনার কথায় বৃষ্টি ভেজার জন্য আসলাম, এখন আমার জুতো হাতে করে হাঁটতে হচ্ছে। খারাপ লাগছে কি? বৃষ্টির ফোঁটাগুলো পায়ের মাঝে পড়ছে আর রাস্তার পিচঢালা পাথরগুলো কেমন জানি সুরসুরি দিচ্ছে পায়ের নিচে। অনুভূতি খারাপ না, এমন সুন্দর একটা অনুভূতির জন্য মাঝে মাঝে বৃষ্টি ভেজার দরকার। রুহি তারুণ্যকে এটা নিয়ে আর কিছু বলল না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? বলুন। আমি না হয় একটু রোবট ধরনের, তাই প্রেম করিনি। কিন্তু আপনি প্রেম করেননি কেন? আমি প্রেম করতে চাইনি কখনো, আর চাইবও না। কেন? আমি ভালোবাসতে চাই। নির্দিষ্ট একজন মানুষকে অনির্দিষ্টকালের জন্য ভালোবাসতে চাই। তো সেই মানুষটা কেমন হবে শুনি? আপনার পায়ে কালো একটা রাবার পরা উচিত, যাতে কারো নজর না লাগে। খুবই স্মুথলি কথার মোড় ঘুরিয়ে দিল তারুণ্য। রুহি তারুণ্যর দিকে তাকিয়ে আছে। এর আগেও অনেকবার এমন হয়েছে, সে কিছু একটা বলেছে, কিন্তু তারুণ্য সেটার মোড় ঘুরিয়ে দেয়। যেটা তার পছন্দ নয় সে সেটা নিয়ে কথা বলে না। এরপর চুপচাপ। আপনার বাসায় যাওয়ার রাস্তা এসে গেছে। এত তাড়াতাড়ি এতটা পথ এসে গেল রুহি ভাবতেই পারিনি। চলেন আমার বাসায়, সামনেই আমার বাসা। অন্যদিন যাব। বাসায় কে কে আছে আপনার? আপনার ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আসি আমি। আমার জন্য অপেক্ষা করছে অনেক কিছু। আপনাকে বাসার সবাই অনেক ভালোবাসে, তাই না? হয়তো বাসে, নয়তো নয়, তবে আমার জন্য অপেক্ষা করে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। নতুনের আগমনে পুরাতনের মূল্য সব সময় কমে যায়। তাদের কাছেও আমি ঠিক তেমন। আমার প্রস্তাবটা নিয়ে কি কিছু ভাবলেন? তারুণ্য কি শুনেছে? হয়তো শুনেছে, নয়তো নয়, কিন্তু সে আর তাকায়নি। হাঁটছে তার একাকিত্বের নীড়ে। রুহি অফিসে আসছে খুব বেশি দিন হয়নি, কিন্তু এই কদিনে তারুণ্য ছেলেটাকে সে খুব ভালো করে পর্যবেক্ষণ করেছে। সব সময় এমন, যেটা তার পছন্দ নয় সেটা সে এড়িয়ে যাবে। এর জন্য রুহি তো একবার তাকে ফারাইও করতে চেয়েছিল, কিন্তু ক্লায়েন্ট ডিমান্ড, সব ক্লায়েন্ট ওকে খুবই পছন্দ করে আর ওর সাথেই ডিল কনফার্ম হয়, তাই আর ফায়ার করা হয়ে ওঠেনি। রাতে প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর উঠেছে। অনেক দিন পর বৃষ্টি ভেজার কারণেই এমনটা হয়তো। কাউকে ডাকবে সে সামর্থ্যটুকুও নেই। কখন জ্ঞান হারিয়ে ফেলেছে সেটাও অজানা। যখন চোখ খুলল, নিজেকে হাসপাতালের বেডে দেখল রুহি। পাশে বাবা বসে আছে। খুবই দুর্বল লাগছে। নিজে থেকে একটু উঠে দাঁড়াবে সেই শক্তিটুকুও যেন নেই। দুপুর গড়িয়ে বিকেল, সন্ধ্যাও নেমে আসলো। অফিস শেষে বাসায় যাওয়ার পথে সবাই এসে তাদের ম্যামকে এক নজর দেখে গেল। কেউ কেউ তো কারণ শুনে এক লম্বা বাতেলাও দিল। এখনকার বৃষ্টি খুবই ভয়ানক, একটু মাথায় পড়লেই অসুখ বাঁধিয়ে দেয়। এমন আরও কত কি। গতবার বৃষ্টিতে ভিজে এক কলিগের শ্বশুরের ছোট ভাইয়ের মেয়ে জ্বর বাঁধিয়ে পগার পার, সেটাও বলতে ভুল হয়নি। সত্যি আমরা জাতিটাই পৃথিবীর এক আশ্চর্য। বাঙালি জাতি পৃথিবীর অষ্টম আশ্চর্য। বিষয়টা সুন্দর না? যেখানে একটা মানুষ বিছানায় শুয়ে ভোগাচ্ছে, সেখানে তাকে সাহস দেওয়ার পরিবর্তে ভয় দেখিয়ে চলে আসি। কেউ কি তাকে বলেছিল তার শ্বশুরের ছোট ভাইয়ের মেয়ে কিভাবে মারা গেছে? অনেকেই তো জানতও না যে সে বিয়ে করেছে। শুধু কথা বলার মতো একটা সুযোগ দরকার। ব্যাস, আর আটকায় কে বাঙালি? শুরু করে দিবে তার ননস্টপ বক বক। এত কলিগ আসলো, কিন্তু তারুণ্যর ছায়াটাও কোথাও দেখা গেল না। মনে মনে ভীষণ রাগ উঠছে। ওকে সঙ্গ দিতে গিয়ে আজ আমি হাসপাতালে, আর ও কি না আমায় দেখতেও আসলো না। একবার সুস্থ হয়ে নেই, একবার অফিসেই ওর শেষ। পরের দিন ও কিছুটা সুস্থ, পুরোপুরি সেরে ওঠেনি এখনও। সকাল ঠিক 10টা হবে। চোখ বন্ধ করে একটু চোখগুলোকে বিশ্রাম দিচ্ছে, কিন্তু চোখে সেই বৃষ্টি ভেজার মুহূর্তটাই লেগে আছে। এটাই যে অনেক দিন পর একটা সুন্দর আনন্দের মুহূর্ত ছিল তার জীবনে। দরজায় বিরক্তিকর ঠক ঠক শব্দটা কানে আসতেই চোখ জোড়া খুলে গেল। দরজার ওপাশ থেকে মাথাটা একটু ভিতরে ঢুকিয়ে নমনীয় কণ্ঠে তারুণ্য বলল, আসবো? গতকাল থেকে প্রচুর রাগ জমে আছে।
ইচ্ছে করছে কয়েকটা কিল ঘুষিয়ে লাগিয়ে দেই, কিন্তু ইচ্ছে আর সাহস থাকলেও এই সময় শক্তির খুবই অভাব। মুখ ফিরিয়ে নিল। আপনি কি আমার উপরে রেগে আছেন? তারুণ্যর কথা যেন রুহির কান অবধি যায় না। আচ্ছা তাহলে আমি আসছি। না, আসুন ভেতরে। কথাটা কি রুহি বলল? সত্যি কি সেই কথাটা বলল? কিন্তু সে তো কথা বলবে না ভেবে রেখেছে। নিজেকে বেকুব মনে হচ্ছে। চলে যাচ্ছে, যাক না, তাতে আমার কি? কেন ডাকলাম? আমার উপর রেগে আছেন আপনি, তাই না? কেন মনে হলো এমন? ওই দিন আমার সাথে বৃষ্টি ভেজার জন্য তো আপনাকে আজ হাসপাতালে থাকতে হচ্ছে। রেগে আছি কিন্তু ওই জন্য নয়। তাহলে? গতকাল অনেকেই দেখতে এসেছিল, আপনি আসলেন না কেন? আপনি কি ভেবেছিলেন আমি আসবো? হ্যাঁ, তাই না? না, আবার অনেকটা তাই। খুব খারাপ জিনিস, মানুষকে কষ্ট দেয় খুব এই শব্দটা। এটা ত্যাগ করুন। যাই হোক, আপনার শারীরিক অবস্থা কেমন এখন? আগের থেকে সুস্থ, জ্বর নেমে গেছে, কিন্তু মাথাটা প্রচণ্ড ধরে আছে আর সর্দিও আছে একটু। আমার সাথে বাইরে যাবেন? মানে? চলুন বাইরে থেকে ঘুরে আসি, ভালো লাগবে। না বাবা, আমি আর আপনার কথাই বলছি না। আমি কোথাও যাব না। জানি যাবেন না, তাই ঝালমুড়ি নিয়ে আসছি। কেন? কোনো প্রশ্ন না করে পুরোটা খেয়ে নেবেন। বাধ্য মেয়ের মতো পুরোটা খেতে লাগলো, কিন্তু ঝাল এতটাই ছিল যে একটু খাওয়ার পর আর খেতে পারল না। আপনি কি আমায় একবারেই মেরে ফেলার প্ল্যান করেছেন? এখানে একসাথে অনেকগুলো ঘুমের ঔষধ মিশিয়ে দেওয়া ছিল। এবার আপনাকে বাঁচায় কে? হি হি। রুহির ঝাল মন থেকে হারিয়ে গেছে, চোখে মুখে ভয়ের ছাপ। তারুণ্য রুহির মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। বাহ, ভয় পেলে তো আপনাকে খুব সুন্দর দেখায়, একদম বাচ্চাদের মতো। মাঝে মাঝে একটু ভয় পাবে, আচমকায় না হোক, ইচ্ছে করেই। মানুষ কখনো ইচ্ছে করে ভয় পেতে পারে নাকি? হাজার চিন্তার মাঝে হঠাৎ করে ভাববেন আপনার খুব প্রিয় জিনিসটা আপনার থেকে চিরতরে হারিয়ে গেছে। তখন দেখবেন ইচ্ছে করে ভয় পাওয়া যায় কি না। আর ঝালটা আপনার সর্দিটা ভালো করে দিবে আশা করছি। আর ভয় এমন একটা জিনিস যা আমাদের প্রচণ্ড শারীরিক কষ্টকে দাবিয়ে রাখতে পারে, যদিও বা মানসিক যন্ত্রণা বেড়ে যায়। আপনাকে আমি চাকরি থেকে ফায়ার করব। আপনি আমার সাথে মজা নেন। সে আপনার অফিস, আপনি ইচ্ছে হলে রাখবেন, নয়তো না। কিন্তু মানুষের জীবনে আনন্দের খুবই দরকার, সেটা যেভাবেই আসুক না কেন আর যার দ্বারাই আসুক না কেন, হাতছাড়া করা উচিত না। রুহি তারুণ্যর মাঝে ভয়ের বিন্দু মাত্র অবস্থানও খুঁজে পেল না। তারুণ্যর জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে এতক্ষণে কয়েকবার ক্ষমা চাইতো। আমার দিকে এইভাবে তাকিয়ে কি দেখছেন? চলুন বাইরে থেকে ঘুরে আসি। আমি আর আপনার কথাই বলছি না, আমি কোথাও যাব না। বাইরের আবহাওয়া গায়ে লাগলে ভালো লাগবে, চলুন। আচ্ছা, আপনি আজ অফিসে যাননি? না, একজন ক্লায়েন্টের সাথে মিটিং ফিক্সড করে দিয়েছিলেন, মনে আছে? হ্যাঁ, তার সাথে দেখা করলাম পাশের একটা রেস্টুরেন্টে। তার মানে আপনি আমায় দেখতে আসেননি? গাল ফুলিয়ে ফুটবল বানানোর উপক্রম রুহির। না মানে থাক, আপনার সাথে বৃষ্টি ভেজার জন্য আমার এই দশা। আর আপনি আপনি যান বলছি। চলে যাব? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে এখন আসলাম, ভালো থাকবেন। তারুণ্য চলে গেল। যাবার আগে যদিও বা পিছনে ফিরে তাকিয়েছিল, কিন্তু রুহির রাগে ফুঁসতে থাকা চেহারাটা অন্য পাশে ফিরিয়ে রেখেছিল, তাই আর মুখটা দেখা হয়নি। আজব একটা ছেলে, এতক্ষণ তো ভালোই লাগছিল, কেন যেতে বললাম? আর আমি না হয় রেগে যেতে বলেছি, তাই জন্য কি চলে যেতে হবে? গেছে ভালোই হয়েছে, বক বক এত ভালো লাগে না। পরের দিন অফিসে আসলো রুহি। কেবিনে বসেই সামনে একটা ছোট্ট চিরকুট চোখে পড়ল। হাতে নিয়ে ভাবতে লাগলো, এটা আবার কি? আর এখানেই বা কে রেখেছে? কাগজটা মুড়িয়ে পায়ের কাছে থাকা ঝুড়িটাতে ফেলে দিল। একটু পরে তারুণ্যর আগমন, হাতে গুটি কয়েক গোলাপ ফুল। আসবো? আসুন। তারুণ্যর হাতে ফুলগুলো দেখে ঠোঁটের কোণে কিছুটা হাসি ফুটেছে রুহির। কিছু বলবেন? আমার 2 ঘন্টা ছুটি দরকার ছিল। 2 ঘন্টার কেন? আমার 2 ঘন্টার একটা কাজ আছে, তাই। আমার কাজগুলো আমি গতকালই করে রেখেছি। ও আচ্ছা, ফুলগুলো কার জন্য? ওই 2 ঘন্টা যার জন্য। এতক্ষণ সযত্নে পালন করা ঠোঁটের কোণে এক চিলতে হাসিটা নিমেষেই উধাও।
এটা তার জন্য নয়, আপনাকে একটা প্রস্তাব দিয়েছিলাম আমি। কিন্তু আপনি তো জানেন আমার প্রেম সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। তো কি হয়েছে? আচ্ছা, আমরা এটা নিয়ে পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। তারুণ্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। এই ছেলেটা ওই দিন বলল তার প্রেমিকা নেই, তবে ফুল নিয়ে কার কাছে যাচ্ছে? তাকে কি ফলো করব? না, এটা ভালো দেখায় না। আর সে প্রেম করলেই বা আমার কি? দুপুরে পিয়ন তারুণ্যর কেবিনে আসলো। স্যার, কিছু বলবা? ম্যাডাম আপনাকে ডাকে। কেন সেটা তো জানি না। আচ্ছা তুমি যাও, আমি আসছি। হাতের কিছু কাজ গুছিয়ে নিয়ে রুহির কেবিনে আসলো। ম্যাম ডেকেছেন আমায়? চলুন খেয়ে আসি। আমি তো এখন খাবো না। কেন? এমনি ইচ্ছে করছে না। জোর করে নিয়ে আসলো রেস্টুরেন্টে। তারুণ্য যদিও বা বাইরে তেমন খুব বেশি একটা খায় না, বাসায় রান্না করে, নিজের হাতের রান্না সব সময় অমৃত। কি খাবেন? আমি তেমন কিছুই খাবো না। আপনি অর্ডার করুন, আমি ওয়াশরুম থেকে আসছি। তারুণ্য বসে বসে মেনুই দেখছে। হঠাৎ রুহি একটা মেয়ের হাত চেপে নিয়ে বাইরে আসলো। মেয়েটার হাত দিয়ে অনবরত রক্ত ঝরছে। তারুণ্য উঠে তাদের কাছে গেল। তাড়াতাড়ি রক্ত বন্ধ করতে হবে, প্লিজ কিছু একটা করুন তারুণ্য। রেস্টুরেন্টে ম্যানেজারের থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে হাতের রক্ত পড়া বন্ধ করে ব্যান্ডেজ করে দিল। এখন তারা তিনজনই একটা পার্কের বেঞ্চে বসে। রুহির আগে ফুঁসছে। মেয়েটা কারো দিকেই তাকাচ্ছে না। আপনার সমস্যা কি? আপনি জানেন আর একটু কেটে গেলে আপনি মারা যেতে পারতেন। আমি যদি ওই সময় না আসতাম তখন? আমার খুবই কষ্ট হচ্ছিল, তাই এমনটা করেছি। আর আমাদের রিলেশন 2 বছরের। কিভাবে ও আমায় ছেড়ে চলে যায়? মেয়েটা তখনও কান্না করছিল। তারুণ্য মুচকি হাসছে। এমন একটা সিচুয়েশনে কি হাসি মানায়? তারুণ্য সেটা ভেবে পায় না, কিন্তু তার হাসতে ইচ্ছে করছে, তাই সে হেসেছে। আপনার সাথে 2 বছরের সম্পর্ক নষ্ট করায় আপনি সুসাইড করতে যাচ্ছেন? বাহ, আপনাকে তো প্রেমের নোবেল দেওয়া উচিত। আচ্ছা, আপনার জন্ম কি তার জন্য হয়েছিল? মানে আপনার বাবা মা কি আপনাকে তার জন্য পৃথিবীতে এনেছিল? না, যদি আপনার জন্ম তার জন্য না হয়, তবে মৃত্যুটা কেন তার জন্য হবে? মৃত্যু হলে তো সেই বাবা মায়ের জন্য হওয়া উচিত, যারা আপনাকে এমন সুন্দর একটা জীবন যাপন করার সুযোগ দিয়েছে। তার জন্য আমি সব কিছু করেছি। এমনকি তার সাথে এতটুকু বলেই থেমে যায় মেয়েটি। একটু পরেই আবার বলতে শুরু করলো, আমি সত্যি তাকে ভালোবাসি, অনেক বেশি। এটা ভালোবাসা? ভালোবাসায় কখনো শারীরিক সম্পর্ক আসে না, ওটা মনের সাথে সম্পর্ক হয়। একটা কথা কি জানেন, সময় আর কদর খুবই আজব জিনিস। আমরা যাকে সময় দেই সে তার কদর করে না, আবার যে আমাদের সময় দেয় আমরা তার কদর করি না। আপনি তার জন্য সুসাইড করতে যাচ্ছেন। আপনি থাকলেই বা না থাকলে যার কিছুই যায় আসে না। হয়তো এমনও মানুষ আছে আপনার আশেপাশে যে আপনাকে একটা নজর দেখার জন্য তীর্থের কাকের মতো চেয়ে থাকে। যদি পারেন তো তাকে খুঁজুন, জীবন সুন্দর হবে। আর হ্যাঁ, নিজেকে ভালোবাসুন আগে। যে নিজেকে ভালোবাসতে জানে না, অন্যকে ভালোবাসার কোনো অধিকার নেই তার। এখন বাসায় যান আর সুন্দরভাবে সব কিছু শুরু করুন। জীবন আল্লাহর এমন একটা নিয়ামত যা একবারই আসে, বারবার না, তাই এটার যথাযথ ব্যবহার করুন। মেয়েটা পাশ ফিরে রুহিকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আপু, আমায় সেভ করার জন্য। তুমি সত্যিই অনেক ভাগ্যবান, এমন একজন জীবনসঙ্গী পেয়েছো। আমি আসি। মেয়েটা চলে যাচ্ছে, কিন্তু সেদিকে রুহির কোনো খেয়াল নেই। অবাক হয়ে তাকিয়ে আছে তারুণ্যর দিকে। এত দিন হলো, কিন্তু কখনো তাকে এতটা উত্তেজিত হয়ে এতগুলো কথা বলতে সে দেখেনি। সত্যি অবাক করে দেওয়া একটা ছেলে। তার সব কিছুই কেমন যেন অন্যরকম মনে হয়। রুহি তারুণ্য দুজনেই হাঁটছে। আপনি কখনো কারো জন্য এমন করবেন না তো আবার? কাউকে নিয়ে স্বপ্ন দেখব এমন দুঃসাহস আমার নেই। তবে আমার এক চিমটি স্বপ্ন আছে, ঠিক 3 আঙুলের মাঝে এতটুকু। এই স্বপ্নটাই আমি প্রতিদিন নতুন করে সাজাই। যদি কখনো এটা পূর্ণ করতে পারি তবে জীবন ধন্য হবে আমার। রুহি ভেবে পায় না এক চিমটি আবার স্বপ্ন হয়। কি জানি, হয়তো হয়। ভালোবাসা এটা এমন কেন যার জন্য মেয়েটা আজ নিজের জীবন ত্যাগ করতে চাইছে? যে ভালোবাসার জন্য জীবন ত্যাগ করতে হয়, সেই ভালোবাসা কেন জীবনে আসে?
রুহি তারণ্যর দিকে তাকিয়ে প্রশ্ন করল, কিন্তু তারণ্যর দৃষ্টি সেই শুরু থেকেই নিচের দিকে। প্রশ্ন শুনে মুখে মুচকি হাসির আভা ফুটে উঠল। রুহির চোখে মুখে বিস্ময়ের ছাপ। এই ছেলে সব কিছুতেই এমন ফ্যাল ফ্যাল করে হাসে কেন? যদিও বা এই হাসিতে হাজার মেয়ে মরবে, ভালোবাসা ধ্বংসের জন্য আসে না, ভালোবাসা নতুনত্বের বার্তা দিতে আসে। তাহলে ওই মেয়ে সুসাইড করতে গেছিল কেন? কারণ ও যেটাকে ভালোবাসা বলছে সেটা কখনো ভালোবাসা ছিলই না। অল্প বয়সের ভ্রম, যেটা বড় একটা ভুলের রূপ নিয়েছে, যার ফলে সে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। প্রত্যেক মানুষের জীবনে একটা বয়স আসে, যেই বয়সে বিবেক আর আবেগ দুটোই মাথা উঁচু করে দাঁড়ায়। সেই সময় যে বিবেককে বেশি প্রাধান্য দিবে, পরবর্তীতে সে এমন সব ভুল সিদ্ধান্ত নিবে। একজনের জন্য তো জীবন থেমে থাকে না, এই জন্য সুসাইড করতে হবে এটার তো কোনো মানে নেই। একজনের জন্য জীবন থেমে থাকে না, কিন্তু নির্দিষ্ট একজনের হারানোর জন্য জীবনের প্রতি কোণে মায়া থাকে না। আপনাকে একটা কথা বলি, একটা জিনিস আপনার কাছে আছে, সেটা আমাকে পেতে হলে আমাকে সমাজের কিছু নিয়ম কানুন মেনে আপনাকে বিয়ে করতে হবে। আর সেই জিনিসটা যদি আপনার সাথে কিছুদিন রিলেশনে থাকার জন্য খুব সহজেই পেয়ে যায়, তবে কি আপনার প্রতি আমার সেই পূর্বের ন্যায় ফিলিংস কাজ করবে? অবশ্যই না, কারণ আপনার কাছ থেকে তখন পাওয়ার মতো আমার আর কিছুই নেই। আর বেশিরভাগ মেয়েরা এই ভুলটাই করে। উন্নয়নশীল দেশে এসবের কোনো সমস্যা নেই। তারা সব সময় নিজেরটা নিয়েই পড়ে থাকে, কিন্তু আমরা বাঙালি যারা নিজের দোষটা গোপন করে অন্যের দোষটা সমাজের সামনে তুলে ধরি। আপনার সাথে যুক্তিতর্কে পারবো না বাবা। সেদিন আর অফিস করা হয়নি তাদের, সেখান থেকে ডিরেক্ট বাসায় চলে আসে। আজ শুক্রবার, ব্যাচেলার ছেলেদের কাপড় ধোয়ার দিন। তারণ্য যদিও প্রতিদিনের কাজ প্রতিদিনই করে। প্যারাডক্সিক্যাল সাজিদ বইটা নিয়ে ব্যালকনিতে বসে আছে। আরিফাজ স্যার ঠিকই বলেছে, একটা সময় হিমুর পরিবর্তে সবাই সাজিদ হতে চাইবে। যদিও বা হুমায়ুন আহমদ স্যারের বই তেমন একটা পড়া হয় না। গাড়ির বিরক্তিকর পিপিপ শব্দ কানে আসতেই চোখ বন্ধ করলো তারণ্য। সমাজ থেকে গাড়ি নামক এই যন্ত্রটা নিষিদ্ধ করা উচিত। মানুষের মস্তিষ্কের অনেক বড় ক্ষতি করে। গলা বাড়িয়ে নিচে তাকালো, সেই পরিচিত গাড়ি। কিন্তু রুহি ম্যাম আমার বাসার ঠিকানা জানলো কিভাবে? ভেবে পায় না তারণ্য, কারণ তার ঠিকানা কোনো কলিগও জানে না। নিরালায় নিঃসঙ্গ একাকী থাকতেই ভালোবাসে, তাই জন্য তার নামটাও মনে হয় তারণ্য। নামের সাথে নীরব অরণ্যর একটা নিবিড় মিল আছে। বইটা রেখে নিচে চলে আসলো। আপনি এখানে কার কাছে এসেছেন? কার কাছে আবার? আপনার কাছে? আমার কাছে কিন্তু কেন? সেটা পরে বলছি, আগে রেডি হয়ে আসুন। কেন? আসুন না, আপনি উপরে আসুন না, আমি এখানেই অপেক্ষা করছি। রুহি গাড়ি চালাচ্ছে, তারণ্য চুপচাপ পাশে বসে আছে। আমরা কোথায় যাচ্ছি এখন? আজ আমার বান্ধবীর বিয়ে, সন্ধ্যায় যেতে হবে, তাই গিফট কিনবো। কিন্তু আমি কেন? আমার গিফট সম্পর্কে তেমন ধারণা নেই। ও, এরপর আবারও নীরবতা। এই শহরটা মানুষের নয়, কিছু ছুটে চলা অভিশপ্ত আত্মার, যারা একটা জীবিকার খোঁজে ছুটছে এই দ্বার থেকে ওই দ্বার। তাদের অভিশপ্ত বলাই শ্রেয়। আর অগণিত যানবাহন। একটা প্রশ্ন করি? জি বলুন। আপনার বাসায় কি আপনি একাই থাকেন? একা নয়, আবার অনেক একা। হঠাৎ এই প্রশ্ন? আজ ছুটির দিন, সবাই পরিবার নিয়ে ঘুরতে গেছে। আমি ভাবলাম হয়তো আপনাকে বাসায় পাবই না। ওহো, আমি বাসাতেই থাকি, প্রয়োজন ছাড়া খুব বেশি একটা বাইরে আসি না। একা একা বোরিং লাগে না বাসায়? যখন কোনো মানুষের একাকিত্বের সাথে সন্ধি হয়ে যায়, তখন তাকে আর একা একা বোরিং লাগে না, বরং লোক সমাগমে সে খুব বেশি বোরিং ফিল করে। আপনার কিছু কিছু কথা একটুও বুঝতে পারি না, কেমন জানি মাথার উপর দিয়ে যায়। আমি তো জটিল কিছু বলিনি। আর একাকিত্ব হয়ে মৌলিক সঙ্গী, যাকে ভাঙলে শুধুই একাকিত্বই পাওয়া যাবে। আর যত সব সম্পর্ক আছে সবগুলোই যৌগিক। একবার ভেঙে দেখবেন ভিতরে সুপ্তভাবে একাকিত্ব দিয়ে ভরা। আমাদের জীবনটা ঠিক ওইসব অঙ্কের মতো, যেগুলো আমরা মেলাতে পারি না। অঙ্কের ভিতরে হিজিবিজি দিয়ে ভরিয়ে উত্তর লিখি শূন্য। ঠিক তেমনই নানার সম্পর্কে জড়িয়ে দিন শেষে প্রতিটি মানুষই একা। সব সম্পর্কের রেশ ওই সন্ধ্যা পর্যন্ত, রাতে আর কেউ কারো নয়। কিন্তু আমি তো একাকী ফিল করি না। তারণ্য মুচকি হেসে বলল, আপনার মতো কজন আছে এমন সুখী?
আপনি কিন্তু আমার প্রস্তাবের ব্যাপারে কিছু বললেন না। আপনাকে তো অভিজ্ঞতা আছে এমন একজন মানুষকে বেছে নিতে বললাম। না, আপনিও নতুন, আমিও নতুন, তাই দুজনেরই নতুন অভিজ্ঞতা প্রয়োজন, তাই আপনাকেই লাগবে। কিছু কিছু অভিজ্ঞতা নেওয়ার থেকে না নেওয়াই ভালো। আমি চাই না আমার জীবনে কখনো প্রেমের সম্পর্কে জড়িয়ে যাই। আমার জন্য প্লিজ, আপনি জানেন না আপনি সেই আগুন নিয়ে খেলেছেন, যেটা ভুল করেও যদি একবার জ্বলে ওঠে সারা জীবন নেভার নাম নেবে না। আমরা সিরিয়াস না হলেই তো হচ্ছে না, তাই না? সিরিয়াসনেস বলে আসে না জীবনে। আপনি ভয় পাচ্ছেন। আমার চেহারার কোথাও কি ভয়ের বিন্দু মাত্র ছাপ দেখা যাচ্ছে? তো সমস্যা কোথায় প্লিজ? আচ্ছা ঠিক আছে, তবে এই 1 মাস আমি অফিসে আসবো না, আর এটা আমি আমার ডিউটি থেকে করব। আচ্ছা, তাহলে কাল থেকে শুরু, কেমন? যেমনটা আপনি চান। আর একটা রিকোয়েস্ট, আজ আপনি আমার সাথে আমার বান্ধবীর বিয়েতে যাবেন। না করবেন না প্লিজ। আমি সবাইকে বলে দিয়েছি আপনি আসছেন। মেয়েরা বড়ই অদ্ভুত, কখন কি বলবে আর কি করবে কিছুই বোঝা যায় না। তারা নিজেরাই তাদের মন বুঝতে পারে না, সেখানে ছেলেদের কি সাধ্য তাদের মন বোঝার? মেঘ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মেয়েদের না বলা যায়, তবে তার জন্য তার চোখের দিকে তাকানো যাবে না। কিন্তু কোনো পুরুষ মেয়েদের চোখের দিকে তাকিয়ে তার প্রস্তাবকে না বলতে পারবে না। এটা পুরুষের শক্তির বাইরে। এখন সন্ধ্যা, বিয়ের অনুষ্ঠানে জড়সড় হয়ে এক কোণায় চুপচাপ বসা তারণ্য। রুহি তাকে রেখে কোথায় যে উধাও হয়ে গেল। অপরিচিত জায়গা, কোনো পরিচিত মুখ নেই। সরি আপনাকে একা রেখে যাওয়ার জন্য। হঠাৎই কোথায় থেকে রুহি উদয় হলো। তারণ্য সেই চিরচরিত হাসি দিয়ে বলল, ইটস ওকে। আপনার বান্ধবীর বিয়ে, আপনি কি এক জায়গায় বসে থাকবেন নাকি? ঘোরাঘুরি করবেন, এটাই স্বাভাবিক। বাহ, ভাইয়া তো অনেক ভালো বোঝে। রুহির পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে বলল, পরিচয় করিয়ে দেই, আমার লক্ষ্মী বান্ধবী সোমা। আর উনি আমার কলিগ তারণ্য। তারণ্য, বাহ, নামটাও তো আপনার মতোই কিউট। ধন্যবাদ, আপনার নামও কিন্তু অনেক সুন্দর। রুহি, তুই বরং চারপাশে ঘুরে আয়, আমি ওনার সাথে গল্প করছি। রুহি কি যেন ভাবলো। আচ্ছা ঠিক আছে। রুহি চলে গেল। তারণ্য আবার বসে পড়ল। কি হলো, বসে পড়লেন যে? তো কি করব, এই রিসোর্টে একটা পুকুর আছে, চলুন হেঁটে আসি। আচ্ছা, চারিদিকে লোক সমাগম কোলাহল থাকলেও এই দিকটা একেবারেই শুনশান। তার মাঝে দুজন মানুষ হাঁটছে, কারো মুখে বিন্দু মাত্র শব্দ নেই। তাদের নীরবতা পরিবেশটা আরও থমথমে করেছে। আপনি কি সত্যিই রুহির কলিগ? হ্যাঁ। কেন, উনি যখন বলল শুনতে পাননি? শুনেছি, কিন্তু ও তো মিথ্যা বলতেও পারে। উনি কেন মিথ্যা বলবে? আমি সত্যি ওনার কলিগ। আচ্ছা, বিশ্বাস করলাম। আপনি লাভ অ্যাট ফার্স্ট সাইট বিশ্বাস করেন? হঠাৎ এই প্রশ্ন, বলুন না। করি না বললে ভুল হবে, কারণ ভালোবাসা মানুষের মনে জন্ম নিতে সময় লাগে না। আবার বিশ্বাস করি বললেও ভুল হবে, কারণ প্রথম দেখায় যে ভালোবাসা হয় সেটা শুধুই চোখের আকর্ষণ থাকে। তো আপনি কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি একটা সম্পর্ক যার মাঝে না থাকবে কোনো ক্ষণিকের আবেগ আর না থাকবে কোনো চোখের আকর্ষণ, যার আয়ু জীবনের শেষ প্রান্তেও ফুরিয়ে যাবে না, বরং সেই সম্পর্কের টানে বারবার ফিরে আসতে মন চাইবে। এমন সম্পর্ক কোথায় পাবেন জানি না, হয়তো পাবো, নয়তো পাবো না। আচ্ছা চলুন, রুহি নয়তো খুঁজবে। বিয়ের অনুষ্ঠানে খুব বেশি দেরি করেনি তারা। রুহির গাড়ি এখন তারণ্যর বাসার সামনে দাঁড়িয়ে। তো কাল থেকে আপনি আর অফিসে আসছেন না, তাই তো? কেন? ওমা, ভুলে গেলেন নাকি? আগামী কাল থেকে আপনি আমার বয়ফ্রেন্ড। ওহো, ঘুমিয়ে পড়ুন গিয়ে। আমি আসলাম, সাবধানে যাবেন। তারণ্যর মোটেও ক্ষণিকের কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছা নেই। সে চায় একটা চিরস্থায়ী সম্পর্ক, একজন বিশ্বস্ত মানুষ। কিন্তু কি আর করার, রুহিকে নিষেধ করবে এমন শক্তি তার মাঝে নেই। প্রথম দিন, এখনও ঘুম ভাঙেনি তারণ্যর। গতকাল ঘুমিয়ে পড়তে একটু দেরি হয়ে গেছে। হঠাৎই মোবাইলের বিরক্তিকর রিংটোন। যান্ত্রিক শহরে এই অপ্রিয় প্রয়োজনীয় মোবাইল, যেটা কিনা সকল অশান্তির মূল। কি হতো যদি সেই পায়রার পায়ে চিঠি দেওয়ার যুগটা এখনও থাকতো? তাহলে অন্তত এত সুখের ঘুম নষ্ট করতে হতো না। একটা অপরিচিত নাম্বার, তাই কেটে দিল তারণ্য। বেলা হয়ে গেছে, অফিসে যেতে হবে। কিন্তু তার তো আজ অফিস নেই। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসলো। মোবাইলের স্ক্রিনটা জ্বলা, হয়তো সেই অচেনা নাম্বারে আবার তাকে স্মরণ করেছে। একবার নয়, মোটামুটি 3 বার। কল দিব কি না থাক,
তার যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে সে আবার ফোন দিবে। আর আমায় দরকার পড়বে এমন মানুষ পৃথিবীতে আছে বলে মনে হয় না। তারণ্য আবার ফোনটা পকেটে রেখে দেয়। আবার কল, এবার আর কাটলো না। হ্যালো, এতবার ফোন দিচ্ছি, কই গেছিলেন শুনি? কিছুটা রাগেই কথাগুলো বলল। তারণ্য ভাবছে কণ্ঠ চেনা চেনা লাগছে, কে হতে পারে? রুহি ম্যাম? কিন্তু উনি আবার আমায় ফোন দিবে কেন? অপরিচিত নাম্বার ছিল তাই রিসিভ করিনি, আমার ভুল হয়েছে। গতকাল আপনার ফোনে আমার নাম্বার সেভ করে দেওয়াই ভালো ছিল। এবার আর কোনো কনফিউশন নেই, এটা রুহি ম্যাম। সরি, আপনি এত সকালে ফোন দিলেন, কোনো দরকার? শুনেছি যারা রিলেশনশিপে থাকে তারা নাকি বয়ফ্রেন্ডকে এভাবে কল দিয়ে সকালে জাগিয়ে দেয়। রুহির কথায় তারণ্য হেসে দিল। ও আচ্ছা, আমাদের অফিসের পাশে একটা পার্ক আছে, একটু পরে ওটাতে আসতে পারবেন? হ্যাঁ, আপনি এসে আমায় কল দিয়েন, আমি গাড়ি নিয়ে চলে আসবো। গাড়ি নিয়ে আসা যাবে না, হয় রিক্সায় আসবেন নয়তো হেঁটে। কেন? হাঁটলে শরীর ভালো থাকবে। রাখলাম। রুহি হয়তো কিছু জিজ্ঞেস করতো, কিন্তু তার আগেই তারণ্য ফোন কেটে দিল। পার্কে আসার প্রায় 10 মিনিট হচ্ছে, এখনও রুহির কোনো চিহ্ন নেই। একটু পরেই সাইক্লোনের মতো ধেয়ে আসতে দেখল রুহিকে। এসেই সাপের মতো ফোঁসফোঁস শব্দ করছে, হয়তো খুব রেগে আছে। তারণ্য ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে কি? সব কিছু আপনার জন্যই হয়েছে, কিছুটা চিৎকার করে বলল রুহি। দেখুন, এটা একটা পাবলিক প্লেস, এভাবে জোরে কথা বললে অন্যের অসুবিধা হবে। কি হয়েছে সেটা শান্ত হয়ে আমায় বলুন। তারণ্য পানির বোতলটা রুহির দিকে এগিয়ে দিল। রুহি একটানে তারণ্যর হাত থেকে বোতলটা নিয়ে নিল। একটু আগেও তো সবই ঠিক ছিল, কত শান্ত গলায় কথা বলছিল, কিন্তু হঠাৎই কী এমন হলো যে মেজাজ চড়ক গাছ হয়ে আছে? কি হয়েছে বলুন আমায়। রুহি কিছুই বলছে না, একটু একটু করে পানি খাচ্ছে শুধু। তবে আবহাওয়া যে খুব একটা সুবিধার নয় সেটা বোঝাই যাচ্ছে। রুহি এতটাই রেগে আছে যে তারণ্য কারণ জানতে চাইবে সেটাও পারছে না। আরও পানি নিয়ে আসবো কি? কেন? পানি খাইয়ে আমায় শহীদ করে দিতে চান? না, মানে বেশি পানি খাওয়ার ফলে যদি রাগ কিছুটা কমে। পানি খেলে রাগ কমে? জানি না, আপনি খাচ্ছেন তাই ভাবলাম হয়তো কমে। যদিও বা রাগ কিছুটা কমে গেছিল, কিন্তু আপনার কথা শুনে আবার বেশি হচ্ছে। ইচ্ছে করছে এই বোতল দিয়ে আপনার মাথা ফাটিয়ে দেই। সেটার দরকার হবে না। কেন এত রেগে আছেন সেটা বলুন, শুনেই আমি চুপচাপ হয়ে যাব। আপনি গাড়ি রেখে রিক্সায় আসতে বললেন, আমিও রিক্সায় উঠলাম। ওখান থেকে এখানে আসা 30 টাকা, উনি 40 টাকা চাচ্ছে। আমি দেইনি জন্য আমার সাথে ঝগড়া বেঁধে দিল। তো কি রাগ উঠবে না? অবশ্যই রাগ উঠবে, খুব খারাপ করেছে। 30 টাকার ভাড়া, ওনার 40 টাকা চাওয়া ঠিক হয়নি। আমিও কথা শুনিয়ে দিয়েছি, খুব ভালো করেছেন। ওখানে একটা রেস্টুরেন্ট আছে, চলুন কফি খাই। চলুন। রেস্টুরেন্টে কফি খাওয়া থেকে শুরু করে বের হয়ে আসা পর্যন্ত তারণ্য তেমন কোনো কথা বলেনি। এখন তারা পার্কের মাঝে হাঁটছে, কেউ কোনো কথা বলছে না। নীরবতার দেওয়াল ভেঙে তারণ্য বলল, আপনি আমায় বিল দিতে দিলেন না কেন? আপনি কেন দিবেন? আপনি তো আমার জন্য এসেছেন। ওহো, ওয়েটারকে টিপস দেননি? হ্যাঁ, 50 টাকা। একটা কথা বলি, কিছু মনে করবেন না। কি কথা? ওয়েটারকে রেস্টুরেন্ট ওনার মাইনে দেয়, তাই না? ওরা এসি রুমে থেকে শুধু খাবার হাতে করে নিয়ে আসে, তাই জন্য আমরা তাদের টিপস দেই, যেটা দেওয়ার কোনো কারণ নেই। সমাজের চোখে বড় হওয়ার জন্য দেই। আপনি আমি টিপস না দিলেও কিন্তু তারা বেতন ঠিকই পাবে, তাদের সংসার ঠিকই চলবে। একটা রিক্সাওয়ালা কিন্তু এসি রুমে থাকে না, প্রচণ্ড রোদ বৃষ্টির মাঝে সে আপনাকে নিয়ে আপনার গন্তব্যে পৌঁছে দেয়, কিন্তু আমরা তাদের ভাড়াটা ঠিকভাবে বুঝিয়ে দেই না। ওয়েটার কিন্তু টিপস চেয়ে নেয় না, কিন্তু রিক্সাওয়ালা টাকাটা চেয়ে নেয়। কারণ আপনি যদি 10টি টাকা বেশি দেন তাহলে সে তার পরিবারের জন্য একটা সবজি বেশি কিনতে পারবে। আর টিপসটা ওয়েটারের প্রয়োজন নেই, তারা টিপসের টাকা হয়তো নিজের শপিংয়ে খরচ করে, কিন্তু রিক্সাওয়ালা সেই টাকায় পরিবার চালায়, তাই টিপসটা তাদের বেশি দরকার। ওয়েটার টাকা নিয়ে পকেটে রাখবে, কিন্তু রিক্সাওয়ালাকে হিসাবের থেকে 10 টাকা বেশি দিয়ে দেখবেন, সাথে সাথে তার মুখ থেকে একটা কথাই বের হবে, আল্লাহ আপনার ভালো করুক। রুহি কিছুই বলছে না, কারণ সে জানে তারণ্য কী নিয়ে কথা বলছে। খুবই খারাপ লাগছে তার, কিন্তু ভুল তো করেই ফেলেছে। ইস, আগে কেন যে এসব মাথায় আসেনি। আপনি কি মন খারাপ করলেন? কই না তো। তারা একটা বেঞ্চে বসলো।
তারণ্য এক মনে একটা গাছের দিকে চেয়ে আছে। রুহির খুবই বিরক্তি লাগছে, তার পাশে এত সুন্দরী মেয়ে বসে আছে আর সে গাছের দিকে তাকিয়ে আছে। আপনি কি দেখছেন ওই দিকে? হঠাৎ কথা বলায় তারণ্য খেয়াল করেনি। আপনি কিছু বললেন? না মানে ওই দিকে কী এত মনোযোগ দিয়ে দেখছেন তাই জিজ্ঞেস করলাম। ওই দেখুন দুটো পাখি, তারা একজন অপরজনের সাথে কথা বলছে, আবার মাঝে মাঝে আমার সাথেও বলছে। আপনার সাথেও? হ্যাঁ। আপনি পাখির ভাষা বোঝেন? হ্যাঁ। না বোঝার কি আছে? কিভাবে? ওই দিকে দেখুন, মেয়ে পাখিটা কিন্তু অভিমান করছে, ছেলে পাখিটা অন্য মেয়ের সাথে কথা বলছে জন্য। এখন ছেলে পাখিটা বলছে আর এমন কোনো দিনও হবে না। মেয়েটা বলছে তুমি সব সময় এমন করো। পাখিটা একটু সরে গেল, আমার কাছে আসবা না তুমি। ছেলে পাখিটা তারুণ্যর দিকে তাকালো। ওই দেখুন এবারও আমায় বলছে, কোনো একটা উপায় বলে দাও না, কিভাবে মানাবো? তারুণ্য এতটুকু বলেই হাসতে লাগলো। রুহিও সাথে হাসছে। চলুন ওদের ঝগড়া ওরাই সামলাক, আমরা বরং ওই দিকে হেঁটে আসি। তারুণ্য মনে হয় কখনো মন খারাপ করে না, সব কিছু কেমন সহজ করে নেয়। আচ্ছা আপনি পাখির ভাষা কিভাবে বোঝেন? আমি সব প্রাণীর ভাষা বুঝি। কিভাবে? এটা খুবই সহজ। কোনো একটা প্রাণীর আচরণের সাথে আপনার মনের কথাগুলো জুড়িয়ে দিন, সে যেমন আচরণ করছে তেমন বাক্য ম্যাচিং করুন, আপনারও মনে হবে আপনি সব প্রাণীর ভাষা জানেন। এই ব্যাপার। আমি ভাবলাম সত্যি আপনি জানেন বুঝি। নিজের চারপাশটা নিজের মতো করে সাজিয়ে নিতে হয়, অন্যর সাজিয়ে দেওয়া জিনিসে খাপ খাইয়ে নেওয়া খুবই কঠিন। আচ্ছা আমরা কি এভাবে আপনি করেই কথা বলবো? কেন, ভালোই তো শোনাচ্ছে। না মানে তাহলে কেউ প্রেমিক যুগল মনে করবে না। ও আচ্ছা, আপনি তাহলে তুমি করে বলুন, আমার আপনিই থাকুক। কেন? আপনি কথাটা অনেক সুন্দর, মার্জিত, অনেক শ্রদ্ধা সম্মান জড়িয়ে থাকে। মানুষ যাকে সম্মান করে তাকে তুমি বা তুই সম্বোধন করে না, সব সময় আপনি। আপনার সাথে যুক্তি দিতে পারবো না বাবা। গতকাল আমার বান্ধবীকে কি বলেছেন? আমি তো তেমন কিছুই বলিনি। কাল রাতে আপনার নাম্বার নিল কেন? আমায় বলেনি তো। একজনের নাম্বার অন্য কাউকে দেওয়ার আগে তার পারমিশন নেওয়া উচিত। কিন্তু আমি তো আপনার বস। আপনি আমার বস, তাই আপনার প্রস্তাবে রাজি হয়ে এখানে এসেছি। কিন্তু আমার নাম্বারের বস আপনি নন। হি হি হি। কিছু মনে করবেন না, মজা করলাম। এই হাসিটার জন্য যে কেউ মজার পাত্র হতে প্রস্তুত। একটা ছেলে কি করে এমন সুন্দর করে হাসে, যার মাঝে নেই কোনো বিষাদ, নেই কোনো উদ্ভট আচরণের আভা? এতটা পরিপাটি কোনো পুরুষ হয়? তারণ্যকে না দেখলে হয়তো রুহির অজানায় থেকে যেত। আজ তাহলে আসি। এখনই যাবেন? আকাশে মেঘ করেছে, বৃষ্টি নামবে। যদিও বা আপনি সাথে না থাকলে আমি আজ ফিরে যেতাম না, নীরে ভিজতাম এই মনোরম রিমঝিম ধারায়। তো আমিও থাকি, আবার অসুস্থ হয়ে যাবেন। এর থেকে আমি একাই ভিজি। যে কোনো জিনিস একাই উপভোগ করলে সেটার গভীরে রস পাওয়া যায়। চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। আমিও আপনার সাথে বৃষ্টিতে ভিজব, যদি আবার জ্বর বাঁধে। অনেক দিন পর ওই দিন ভিজেছিলাম তো, তাই জন্য এমন হয়েছে। এবার আর এমন হবে না হয়তো। বাহ, তাহলে আমি আর কিছু বলছি না। কিন্তু আবার কিন্তু কি? এবার জ্বর বাঁধলে আমায় দোষ দিতে পারবেন না কিন্তু। রুহি মুচকি হেসে বলল, সব আপনারই দোষ। দুজনেই হেসে উঠল। পাশাপাশি হাঁটার ফলে একজনের হাতে অন্যজনের হাতের স্পর্শে শরীরে এক অজানা তৃপ্তির ঝংকার দেয়, কোনো কিছু পাওয়ার তীব্র প্রতীক্ষা জাগে। কিন্তু দুজনেই নিজেকে গুটিয়ে নিয়ে আবার দূরত্ব রাখে। সেদিন বৃষ্টিতে ভিজেই তারণ্য রুহির বাসার সামনে আসে। নেই কোনো গাড়ি, কোনো রিক্সা, কিন্তু রুহির বিন্দুমাত্র বিরক্ত লাগেনি এতটা পথ হেঁটে আসতে। বৃষ্টি এখনও ঝমঝম করছে। রুহির গেটে দাঁড়িয়ে আছে দুজনেই। তাহলে আমি আজ আসি, আপনি ভিতরে আসুন। এই ভেজা শরীরে আর ভেতরে আসবো না, অন্যদিন সময় করে আসবো কেমন? বাসায় আপনার কি এমন আছে শুনি, যার জন্য আপনি সব সময় বাসার দিকে ছুটে যান? আমার জন্য অপেক্ষা করে, তাই আমি তার পানে ছুটে চলি। তারণ্য মুচকি একটা হাসি দিয়ে আবার পথ ধরল। রুহি বুঝতে পারল না তারণ্য কি বলল। কে অপেক্ষা করে? বলে তো বিয়ে করেনি বা গার্লফ্রেন্ডও নেই, কিন্তু তাহলে কি গোপনে বিয়ে করেছে? আমায় মিথ্যা বলছে? বাসায় এসে কাপড় চেঞ্জ করে বিশ্রাম করার জন্য
বিছানায় শরীর এড়িয়ে দিতেই চোখে রাজ্যের ঘুম এসে বাসা বাঁধল। চোখ বুঝতেই নিদ্রার পরি এসে তাকে যেন স্বর্গ ভ্রমণে নিয়ে গেল। সময়টা ঠিক আন্দাজ করতে পারছে না তারুণ্য। প্রচণ্ড কোমরের ব্যথার কারণে ঘুম ভেঙে গেল। চারিদিকে কেমন জানি অন্ধকার। যখন শুয়েছিল তখন তো ঠিকই আলো ছিল। মোবাইলটা যে কই রেখেছে, কোনো রকমের লাইটটা জ্বালিয়ে নিল। এক গ্লাস পানি খেয়ে কিছুক্ষণ বসে বিশ্রাম করলো। কোমরের ব্যথা কিছুটা কমতে উঠে দাঁড়ালো। এটা নতুন কিছু নয়, অনেক দিন থেকে এই কোমর তার সাথে দুষ্টামি করে। মাঝে মাঝে তো বিরক্ত হয়ে বলে, এত দুষ্টামি করে কেউ? হয় একেবারে থেকে যা, নয়তো একেবারেই চলে যা। হঠাৎ হঠাৎ আসা যাওয়া একদম ভালো লাগে না। কিন্তু ব্যথার কি আর কান আছে যে তার কথা শুনবে? তাই সে তার কাজ তার রুটিন মতোই করে যায়। কোথায় যেন ভূমিকম্পের শব্দ আসছে। ফোনটা আবার কই রাখলাম? এদিক সেদিক খুঁজে দূরে চেয়ারের উপরে আলো দেখা যাচ্ছে। 27 বার মিস কল। কে এই মহামানব যে আমায় এতবার মনে করেছে? এ তো একজন মহামানব নয়, মহামানবী। রুহি 19 বার ফোন দিয়েছে, কিন্তু অন্য নাম্বারটা কে এত ভাবার সময় নেই। রুহিকে কল করলো তারুণ্য। কই ছিলেন? কতক্ষণ থেকে কল দিচ্ছি। আপনি ঠিক আছেন তো? তারুণ্যকে কিছু বলতে না দিয়ে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। একটু শান্ত হন, গলা শুকিয়ে যাবে তো। রুহি চুপ করলো। এভাবে একটানা কেউ কথা বলে? কথা গলায় আটকে যাবে তো। এতক্ষণে কিছুটা স্বাভাবিক হলো রুহি। নিজের পাগলামি বুঝতে পেরে কিছুটা লজ্জাও পেয়েছে। খুবই কোমল সুরে বলল, কথা আবার গলায় আটকায়? আটকায় তো। ওহো, কই ছিলেন আপনি? বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ও, আমার চিন্তা হচ্ছে আবার কিছু হয়ে গেল নাকি, তাই। আবেগ জাগাতে গিয়ে আবার মায়ায় জড়িয়ে যাবেন না যেন, নয়তো খুবই কষ্ট পেতে হবে। আপনি কি যে বলেন না, তেমন কিচ্ছু না। খাওয়া করেছেন? না, এখন রান্না করব। আপনি রান্না করেন কেন? বাসায় কেউ নেই? আচ্ছা, এখন রাখি, আল্লাহ হাফিজ। রুহিকে কিছু বলার সুযোগ দিল না। রুহি ভাবনার গভীরে চলে যায়। এ ছেলেকে সহজভাবে প্রশ্ন করলে দেখি কোনো উত্তরই পাওয়া যায় না। এখন রাত, যদিও বা ছাদে সচরাচর যাওয়া হয় না, তবু আজ খুবই ইচ্ছে করলো ছাদে গিয়ে আকাশটা দেখতে। আকাশের দিকে তাকিয়ে আছে এক মনে। গুটি কয়েক তারার ঝলকানি মাঝে মাঝে দেখা যায়, আবার হারিয়ে যায়। আকাশ আর মানুষের মাঝে প্রচণ্ড রকমের মিল আছে। যখন প্রচণ্ড মেঘ জমে তখন আকাশে কিছু সময় বৃষ্টি হলে আকাশ পরিষ্কার হয়ে যায়। ঠিক মানুষের মন খারাপের ঘন কালো মেঘ যখন পুরো হৃদয়কে ছেয়ে নেয়, তখন চোখ দিয়ে বৃষ্টি পড়লে হৃদয় আকাশটা কিছুটা পরিষ্কার মনে হয়। দুটোতেই বৃষ্টির দরকার। আপনাকে আজকাল ছাদে দেখাই যায় না, তো আজ কি মনে করে ছাদে আসলেন শুনি? কারো এমন আচমকা কথায় পিছনে ফেরে তারুণ্য। বাসা মালিকের মেয়ে তুবা দাঁড়িয়ে আছে। কেবল ইন্টারে পড়ে, এতেই ইচড়ে পাকা হয়ে গেছে। এই তো কিছুদিন আগের এক সন্ধ্যায় কারেন্ট চলে যাওয়ায় প্রচণ্ড গরমে যখন শরীর বেয়ে ফোঁটা ফোঁটা লবণাক্ত পানি বের হচ্ছিল, তখন কিছুটা স্বস্তির আশায় ছাদে এসে দাঁড়ায়। তার ঠিক কিছুক্ষণ পরে হাজির হয় ইচড়ে পাকা মেয়েটা। তারুণ্য, ভাইয়া, আমি যদি তোমাকে তারুণ্য বলে ডাকি তাহলে কেমন হবে? খুব সুন্দর শোনাবে, তাই না? তুমি আমার থেকে অনেক ছোট, আর বড়দের নাম ধরে রাখতে নেই। কিন্তু আমার বান্ধবীরা তো তাদের বয়ফ্রেন্ডের নাম ধরেই ডাকে। তারাও তো সিনিয়র, সেটা তাদের পার্সোনাল ম্যাটার। আর আমি তো তোমার বয়ফ্রেন্ড নয়, তাই ভাইয়া বলেই ডাকবা। বয়ফ্রেন্ড নও, হতে কতক্ষণ? তাছাড়া তারুণ্য তুবা নামটাও কিন্তু খুব সুন্দর মিলেছে, বলো। সেই সময় বুঝেছিলাম এই মেয়ের সাথে বেশি কথা বলা যাবে না, তাহলে বিপদ সীমার উপরে উঠে যাবে। যাকগে সেসব পুরাতন কথা। এই রাতে এই পিচ্ছি ভাইরাস এখানে কেন? কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? আমার বুঝি লজ্জা করে না? পিচ্ছির কথায় তারুণ্য রীতিমতো কাশি চলে আসলো। কথাটা ঠিকমতো হজম করতে পারল না। লজ্জায় লাল হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। লজ্জা পাওয়ার কথা আমার, এখন দেখি তুমিই লজ্জা পাচ্ছ। তারুণ্য এবার মুখ ফিরিয়ে তোবার দিকে তাকিয়ে বলল, তুমি রাতে ছাদে কেন? আমি তো রোজ আসি, কিন্তু তুমি আজ হঠাৎ ছাদে যে? আচ্ছা, আমি চলে যাচ্ছি। এই না, আমি তো সেটা বলিনি।
আর তুমি যদি রোজ আসো তাহলে তো আমারই ভালো। কেন? এমনি। আচ্ছা একটা কথা বলি, বলো, তুমি কি কাউকে ভালোবাসো? তুবার মুখে হঠাৎ এমন প্রশ্ন শুনে কিছুক্ষণ তুবার মুখের দিকে তাকিয়ে থেকে আবার অন্যদিকে তাকিয়ে মুচকি হাসছে তারণ্য। তার মানে বাসো। তারণ্য এটারও কোনো উত্তর দিল না। কে সে? পরিচয় করিয়ে দিবে না? তোমার কেন মনে হলো আমি কাউকে ভালোবাসি? ও মা, তুমি তো নীরব হয়ে বসে আছো। তো নীরবতা সম্মতির লক্ষণ, জানো না? তাই? কে বলেছে? কোনো এক মহামানব। একটা মানুষ যখন ভিতর থেকে প্রচণ্ডভাবে ভেঙে যায় তখন সে নীরব হয়ে যায়। তখন তাকে যাই বলো না কেন সে নীরবই থাকবে। এর মানে সে সবগুলোতেই সম্মতি দিচ্ছে। তুবা এবার আর কোনো কথাই বলল না। নীরবতা হচ্ছে একটা মানুষের মনের মাঝে থাকা আশা, স্বপ্ন, ভালোবাসাকে গলা টিপে হত্যা করে শারীরিকভাবে অন্যর সামনে নিজেকে স্বাভাবিক দেখানো। তাহলে তুমি বলতে চাচ্ছ নীরবতা সম্মতির লক্ষণ নয়? কিছু ক্ষেত্রে, তবে অধিকাংশ ক্ষেত্রেই নয়। এই উক্তি কি ভুল? হতেই পারে, কারণ উক্তি মানুষ তৈরি করে, আর মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়। তো তুমি বিয়ে করছো না কেন? বিয়ের মাঝে কি এমন আছে? একটা বউ পাবা, সারাদিন গল্প করবা, প্রেম করবা। আর আর কি? এগুলোই। তারণ্যর ফোনে কল আসলো। প্রথমে রিসিভ নাই করতে চাইলো, কিন্তু তুবা যখন বলল রিসিভ করো, কোনো সমস্যা নেই, তখন রিসিভ করলো। হ্যাঁ বলুন। ফোন কই রাখেন আপনি বলেন তো? কেন? সাথেই তো আছে। তাহলে রিসিভ করতে এত দেরি কেন? বাসার মালিকের মেয়ের সাথে আছে তো তাই। বাহ, এত রাতে বাসার মেয়ে আপনার সাথে? খুব ভালো। থাকেন আপনি আপনার বাসার মালিকের মেয়ের সাথে। বাই। তারণ্য যে কিছু বলবে সেই সুযোগটা নেই। তার আগেই টু টু শব্দে ফোন কেটে গেল। তারণ্য বুঝতে পারে মেয়েটা রাগ করছে, কিন্তু কেন? আমি তো তার এতটাও আপন কেউ নই যে সে আমার উপরে রাগ করবে। তারণ্য ফোন দিতে চাইলো, কিন্তু কি ভেবে আবার ফোনটা পকেটে রেখে দিল। কে? প্রেমিকা? না, অফিসের বস। ও, অফিসের বস রাতেও তোমাকে ফোন দেয় বুঝি? আমি কি তোমার জন্য মেয়ে দেখব? কেন? তুমি বিয়ে করবেন তাই? এত পাকনামি শিখলে কোথায়? আজকাল কলেজে কি পাকনামিরও টিচার রাখে নাকি? হ্যাঁ রাখে, তাতে আপনার কোনো সমস্যা? তারণ্য তোবার প্রশ্নের উত্তর দিতে যাবে, আবার সেই চিরচেনা রিংটোন। আবার রুহি ফোন দিচ্ছে। হ্যালো। বাহ, ভালো তো। আমি রাগ করে ফোন কেটে দেওয়ার পরও কল করার দরকার মনে করলেন না। এত ব্যস্ত? কিসের এত ব্যস্ততা শুনি? ব্যস্ত থাকবো কেন? তুবার সাথেই কথা বলছি। তুবা মানে বাসার মালিকের মেয়ে? হ্যাঁ। তুই থাক তোর বাসার মালিকের মেয়ে নিয়ে। আমার আর ফোন দিস যদি, তাহলে খবর আছে। আবার ফোন কেটে দিল। মেয়েরা যে এত রাগ কই পায় কে জানে। শুনেছি মেয়েরা প্রিয় মানুষটার উপরে রেগে গেলে তুই বলে। তাহলে আমিও কি? না, সেটা কেন হবে? আমি তো তার অফিসের কর্মচারী, তাই হয়তো। আর কিছুক্ষণ ছাদে থেকে রুমে চলে আসলো। আজ কেন জানি খুবই অস্থিরতা কাজ করছে। কোথাও বিন্দু মাত্র স্থির হতে পারছে না। রুমে এসে রুহিকে কয়েকবার ফোন দিল, কিন্তু এই মেয়ের রাগের দেয়াল এতটাই মজবুত যে কয়েকবার ফোন দেওয়ায় সেই দালানের কিছুই হয়নি। তারণ্য সরি লিখে একটা মেসেজ দিয়ে শুয়ে পড়ল। রাত ঠিক 3টে। হঠাৎ ঘুম ভেঙে গেল। কোমরের ব্যথাটা আবার শুরু হয়েছে। আজ যেন ক্রমশ বাড়ছে। তাড়াতাড়ি উঠে পানি খেলো, কিন্তু আজ পানি খাওয়ার পরও কিছুই হচ্ছে না। শরীরটা প্রচণ্ডভাবে ঘামছে, চোখগুলো ঝাপসা হয়ে আসছে, ব্যথাটা ক্রমশ অসহ্য হয়ে আসছে। কোনো রকমে খাটের এক কোণায় বসে দালানে হেলান দিল। শরীর এমনভাবে ঘামছে যেন সদ্য গোসল করে আসলাম। চোখ মেলবার আর জো নেই। ফোনটা হাতের কাছেই ছিল। ঝাপসা চোখে উপরে যে নাম্বারটা ছিল সেটাতেই 2বার কল দেওয়ার পর শরীর নিস্তেজ হয়ে আসলো। এখন হাত যে চালাবে সেই শক্তিও বাহুতে নেই। এখন প্রায় সকাল 10টা। গতকাল রাতে তারণ্যর সাথে রাগ করে থাকার জন্য অনেক রাতে ঘুমিয়েছে, তাই সকালে জেগে উঠতে একটু দেরি হলো। ফ্রেশ হয়ে খাওয়া করতে প্রায় 11টায় বেজে গেল। এরপর ফোন হাতে নিয়ে দেখলো তারণ্য সরি বলেছেন, কয়েকবার ফোনও দিয়েছে। সরি মেসেজটা দেখে মনের গভীরে
কোথায় যেন হালকা খুশির আবছা ছায়া দেখতে পেল। এখন কি ফোন দিব? না থাক, একেবারে বাসার সামনে গিয়েই ফোন দিব। রুহি এখন তারণ্যর বাসার সামনে, কিন্তু বাসার সামনে এত মানুষ কেন? রুহি একটু এগিয়ে গিয়ে একজনকে জিজ্ঞেস করলো, এখানে এত মানুষ কেন? এই বিল্ডিংয়ের একজন মারা গেছে। রুহি কিছুটা এগিয়ে গিয়ে তারণ্যকে খুঁজতে লাগলো। যেহেতু একই বিল্ডিংয়ের মানুষ মারা গেছে, তাহলে সে এখানেই আছে, আর হয়তো এই জন্য সকালে ফোনও দেয়নি। চারপাশে অনেককেই দেখছে, কিন্তু তারণ্য কোথায়? একজন বয়স্ক লোক লাশের পাশে দাঁড়িয়ে চোখ ভেজা ভেজা। রুহি জানার জন্য জিজ্ঞেস করলো, আঙ্কেল কিভাবে মৃত্যু হলো ওনার? সেটা তো জানি না, একাই থাকতো বাসায়, কখনো কোনো আত্মীয় আসেনি। সকালবেলা সবজি দিতে এসে সবজিওয়ালা অনেক ডাকাডাকি করে, কিন্তু দরজা না খোলায় লক ভেঙে ভিতরে ঢুকে দেখে মেঝেতে পড়ে আছে। ওনার কেউ নেই, আমরা জানি না। পরিবারের কথা বললে সব সময় কথা ঘুরিয়ে দিত। রুহির মনে এবার একটু খটকা লাগলো। তারণ্যকেও তো রুহি যতবার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করেছে, সে টপিক চেঞ্জ করেছে। আঙ্কেল, আমি কি একবার ওনাকে দেখতে পারি? লোকটা মুখের উপর থেকে সাদা কাপড়টা সরাতেই রুহির মাথায় বাজ পড়ল। তারণ্য তার সামনে শুয়ে আছে। একটু একটু করে যার মায়ায় জড়িয়ে যাচ্ছে, সেই মানুষটাই সবার মায়া কাটিয়ে চলে গেল। রুহি আর এক মুহূর্ত ওখানে থাকলো না, কারণ সেখানে থাকলেই তারণ্যকে শেষবারের মতো জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করবে। কিন্তু বিয়ের 5 দিন পর স্বামী মারা গেলে তাকে জড়িয়ে ধরে কাঁদার অধিকার সদ্য বিবাহিত স্ত্রীর আছে, কিন্তু 5 বছরের প্রেমিকার সেই অধিকার নেই। সেখানে তো সে মাত্র তার কন্ট্যাক্টের প্রেমিকা। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।